আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাস নিয়ে আজকে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের আসিয়ে প্রথমে আমাদের পরিচয় পর্ব শেষ করি। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, ফ্রিস্টাইল স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। দেখি আমরা ছিলাম দশম শ্রেণীর রসায়নের একাদশ অধ্যায়ে খনিজ সম্পদ জীবার সাথে। আচ্ছা, এরই ধারাবাহিকতা অনেকগুলো ক্লাস, আমরা এর আগে 8টি ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 9ম ক্লাস। দেখো তো চিত্রে কিছু দেখা যাচ্ছে, যেমন প্লাস্টিকের এখানে দেখা যাচ্ছে কিছু বালতি, কিছু গামলার মধ্যে দেখা যাচ্ছে প্লাস্টিকের ব্যাগ, এইখানে একটা লোক জলাশয়ের মধ্যে প্লাস্টিকের আবর্জনার মধ্যে পড়ে আছে, আবার দোকানে কিছু প্লাস্টিক সামগ্রী দেখা যাচ্ছে। এগুলো আসলে কি দেখি আমরা, কি হতে পারে। এখানে প্লাস্টিকের আবার একটা শীট দেখা যাচ্ছে। এই যে আমাদের যে কোমল পানিগুলো পান করি আমরা, সেগুলোর বোতলগুলো দেখা যাচ্ছে। আবার এখানে কিছু বর্জ্য পদার্থ দেখা যাচ্ছে প্লাস্টিকের। দেখি, হ্যাঁ, যা দেখলাম একটু আগে আমরা, সেটা ছিল মূলত পলিমারের তৈরি জিনিসপত্র। আজকে আমাদের পাঠের বিষয় পলিমার। আজকের পাঠ থেকে তোমরা কি জানবে? দেখো, পলিমার কি তা বলতে পারবে, উৎস, গঠন, প্রকৃতি অনুযায়ী পলিমার প্রকারভেদ শনাক্ত করতে পারবে, পলিমারকরণ বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। চলো দেখি কিছু যৌগ এখানে, যেমন এটার নাম কি বলতে পারো তোমরা? হ্যাঁ, ইথিন, যা বলতে পারছো আগে ক্লাসে ঠিক করে করেছো। এটা প্রোপিন। তারপরে দেখো দেখি ভিনাইল ক্লোরাইড। এরপরে দেখি কি এটা? টেট্রাফ্লোরো ইথিন। এরপরে দেখো এটা কি হতে পারে? হ্যাঁ, এটি অ্যাডিপিক অ্যাসিড, এটি হেক্সামেথিলিন ডাইঅ্যামিন। খেয়াল করে দেখো, একটু খেয়াল রাখবো, আমাদের বইয়ে এই নাম দুটি উল্টাপাল্টা আছে। অর্থাৎ এই অ্যাডিপিক অ্যাসিডের জায়গায় আছে হেক্সামেথিলিন ডাইঅ্যামিন, এবং হেক্সামেথিলিন ডাইঅ্যামিন যে সংকেত দেওয়া আছে সেখানে লেখা আছে অ্যাডিপিক অ্যাসিড। এটা তুমি অবশ্যই সংশোধন করে নিতে হবে। আচ্ছা, আমরা যে যৌগগুলো দেখছি এখানে, এগুলো দিয়ে আমরা পলিমার কিভাবে করতে হয় সেটা দেখব এখন। দেখো এইখানে কি দেখছো, যে ইথিন থেকে আমরা যদি পলিমার করতে যাই, এটি নির্দিষ্ট শর্তে এটি হবে। এটি দেখি শর্তগুলো আমরা। হ্যাঁ, দেখো, ইথিন থেকে যদি আমরা এর পলিমার তৈরি করতে যাই, তোমরা জানো যে ইথিনের দ্বিবন্ধন আছে, মানে একটি সিগমা বন্ধন, একটি পাই বন্ধন। সিগমাটি দুর্বল, সিগমা শক্তিশালী। তাহলে এই দুর্বলটি ভেঙে গিয়ে অর্থাৎ সিগমাটি থেকে যাবে, পাই বন্ধন ভেঙে যাবে। পাই বন্ধন ভেঙে গেলে উভয় কারণে একটি করে যোজ্যতা খালি হয়ে যাবে। ফলে ওই যোজ্যতাগুলোতে ভালো করে খেয়াল করে দেখো, যদি আমরা 1000 বায়ুমণ্ডলের চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতিতে এই বিক্রিয়া সম্পন্ন করি, তাহলে কি হবে? যে এর দুর্বল পাই বন্ধন ভেঙে যাওয়ার পরে উভয় কারণে একটি করে যোজ্যতা ফাঁকা হবে। আবার ওইরকম অসংখ্য ইথিন অণুর যখন পাই বন্ধন ভেঙে যাবে, তখন সেই ভাঙা হাতগুলো একটা পর একটা দুই পাশে যুক্ত হতে থাকবে। এইভাবে বিরাট একটা যখন অণু গঠিত হবে, সেই বিশাল অণুটাকে বলবো আমরা পলিমার। আর এই যে বিক্রিয়ার মাধ্যমে পলিমার গঠিত হচ্ছে, এটিকে আমরা পলিমারকরণ বিক্রিয়া। আর যে ক্ষুদ্র অংশটুকু বারবার যুক্ত হচ্ছে, এটি বলবো আমরা মনোমার। অসংখ্য ইথিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বিশাল আকারের একটি অণু তৈরি করবে। সেই বিশাল আকারের অণু সংখ্যা কতগুলো ইথিন অণু যুক্ত হবে এটা আমাদের জানা নাই। আমরা এটি 20-30 হাজার হতে পারে, কম বা বেশি হতে পারে। সেক্ষেত্রে আমরা এন নিয়েছি, এন একটা যেগুলো পূর্ণ সংখ্যা। এন সংখ্যক ইথিন অণু পরস্পরের সাথে যুক্ত হবে। এই যে দেখো এখানে এন আছে, তার মানে এন সংখ্যক অণু একত্রিত হয়ে বিশাল অণু তৈরি করেছে। এটি পলিমার। তাহলে এটা ছিল ইথিন, তাহলে এটা পলি ইথিন।
বা পলিথিন, আমরা যে পলিথিন ব্যবহার করি, তোমরা যদি অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া যখন আলোচনা করেছিলাম সেটা যদি ভালো করে পড়ে থাকো, এই বিক্রিয়াটি সেখানেও আছে। অ্যালকিন থেকে আমরা যখন পলিমার তৈরি করেছি পলিমার বিক্রিয়ায়। তাহলে আমরা পরের স্লাইডে যাই। দেখো এখানে যে অংশ বলা হচ্ছে যে বারবার CH2 and CH2 এখানে সিঙ্গেল বন্ড দিয়ে হবে, এটি বারবার যুক্ত হচ্ছে, বারবার এটি আমাদের মনোমার। খেয়াল করে দেখো এইখানে যে বিক্রিয়াটি দেখবো এখন, এটি অনেকের কাছে একটু জটিল মনে হয়, আসলে দেখতে জটিল কিন্তু জটিল অংশে কোনো কাজ নেই। দেখো আমরা একটু সামনে যাই। হ্যাঁ, ভালো করে খেয়াল দেখো, এটি আমাদের অ্যাডিবিক অ্যাসিড, একটু আগে দেখেছি আমরা, এটা হেক্সামিথিলিন ডায়ামিন একটু আগে আমরা দেখেছি। এই অবস্থায় এই যে অ্যাসিড অংশ আমরা অষ্টম লেকচারে দেখেছি যে COOH যেখানে থাকে সেটি জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, সেই জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের এখানে COOH আছে, এদিকেও COOH আছে। আবার এইখানে দেখো অ্যামিনো মূলক আছে NH2 দুটো অ্যামিনো মূলক আছে, এপাশে একটি, মাঝখানে CH2 এখানে আছে 6টি, এখানে 4টি। এই অংশগুলো দেখে অনেক স্টুডেন্ট মনে হয় যে এটা জটিল, কিন্তু এই অংশে কোনো কাজই নেই, এখানে যেরকম আছে সেরকমই থেকে যাবে। তাহলে এই অবস্থায় যদি আমরা এই দুটোর বিক্রিয়া ঘটাই তাহলে কি ঘটবে? দেখো এই অ্যাডিবিক অ্যাসিড এটা পুরোটা মিলে এই যে এখানে OH আছে, এখানে OH আছে, অ্যাডিবিক অ্যাসিডের দুই পাশ থেকে দুটি OH আলাদা হয়ে গিয়ে এই কার্বনের একটি যোজনী ফাঁকা করে দেবে, এই কার্বনের একটি যোজনী ফাঁকা করে দেবে। তার মানে এই পাশ থেকে একটি OH, এই পাশ থেকে একটি OH। দেখো আগেরটা এখান থেকে গিয়েছিল, এখনটা এইখান থেকে। তারপরে এইখানে হেক্সামিথিলিন ডায়ামিনের অ্যামিনো মূলক থেকে একটা হাইড্রোজেন এখানে চলে আসবে, আরেকটা হাইড্রোজেন এখান থেকে চলে আসবে। তাহলে এইখানে OH N সংখ্যক পেয়েছি, H ও N সংখ্যক পেয়েছি, এই OH এবং H মিলে পানি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে কি থাকলো যে এখানে OH গেলে একটা যোজক ফাঁকা CO, অর্থাৎ OH হয়ে গেছে, এখানে CO আছে, এখানে OH হয়ে গেছে, CO আছে। আবার এখান থেকে যদি একটা H যায় তাহলে NH আছে একটা হাত বা একটা যোজনী, অনুভাবে এই অংশ থেকে একটা H গেলে NH আছে একটা হাত বা যোজনী ফাঁকা আছে। তাহলে এই দুটি অংশ এই যে ফাঁকা হাতগুলো দিয়ে পরস্পরের সাথে যুক্ত হয়ে যাওয়ার পরে অংশ দেখি কি হচ্ছে। হ্যাঁ, তাহলে এখান থেকে এটা আসলো আর এখান থেকে বাকি অংশটা চলে আসবে। দেখো এই দুটি অংশ মিলে পরস্পর যুক্ত হবে, এই দুটো মিলে পানি হবে একটু বলে দিলাম তোমাকে। আর কত সংখ্যক? N সংখ্যক। খেয়াল করে দেখো এখানে OH দুটি যাওয়ার পরে এই অংশটুকু ছিল যে এদিকে CO এদিকে CO, আর এটার দুই পাশে H চলে যাওয়ার পরে NH একটি যোজনী, NH আরেকটি যোজনী। তাহলে আবার কি আসছে? এই দুটি অংশ। তাহলে এই যে এই দুটি অংশ দুই পাশে তাদের যুক্ততা ফাঁকা হয়েছে, সেই ফাঁকা যুক্ততাগুলো দিয়ে পরস্পরে বন্ধনে আবদ্ধ হবে। আবার এই পাশেও ফাঁকা আছে যুক্ততা, এই পাশেও ফাঁকা আছে যুক্ততা, সুতরাং দুই পাশে আবারও এই পাশে এই অংশটুকু অর্থাৎ CO CH3 CH2 4 CO এই পাশে যুক্ত হবে, আর এই পাশে NH CH2 6 NH যুক্ত হবে। তাই এভাবে যুক্ত হতে থাকবে, অসংখ্য অণু যখন যুক্ত হবে তখন এখান থেকে আমরা বিশাল একটা অণু পাবো। তাহলে কিভাবে লিখবো আমরা? তাহলে হ্যাঁ, যেহেতু অসংখ্য লেখা যায় না, আমরা n দিয়ে সংখ্যাটা প্রকাশ করি। তাহলে এখানে n সংখ্যক যদি হয়, n সংখ্যক অ্যাডিবিক অ্যাসিড, n সংখ্যক হেক্সামিথিলিন ডায়ামিন যদি পরস্পরের যুক্ত হয়ে এরকম একটি পলিমার গঠন করবে, এটিকে আমরা বলছি আমাদের নাইলনের সুতা বা দড়ি তোমরা দেখেছো, সেই নাইলন হলো আমাদের এটা নাইলন 6:6। দেখো হ্যাঁ, তাহলে ও যে n সংখ্যক হয়ে গেল নাইলন 6:6 হবে এটি। আচ্ছা, এরপরে অংশে যাই আমরা। দেখো এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে। যে একই অথবা ভিন্ন পদার্থের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু একত্রিত হয়ে যখন বিশাল অণু গঠন করে, সেই বিশাল অণু গঠন করার প্রক্রিয়া হলো পলিমারকরণ বিক্রিয়া। এবং এই বিক্রিয়া উৎপন্ন যৌগকে বলা হয় পলিমার, আর যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো অণুগুলো অংশগ্রহণ করে সেটা হচ্ছে মনোমার। এটা আমরা প্রথমে বলে দিয়েছি, আবারও দেখবেন তোমরা।
হ্যাঁ, এখন আরো কিছু পলিমার দেখবো আমরা কিভাবে হচ্ছে। দেখো এইখানে প্রোপিন নিয়েছি, প্রোপিনটা আমরা একটু পরে বোর্ডে দেখবো যে প্রোপিনকে কি করছে আমরা 140 বায়ু চাপে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে আমাদের বিক্রিয়া ঘটায়, তাহলে কি হয় পলিপ্রোপিন উৎপন্ন হবে। দেখো এটা আমরা একটু পরে বোর্ডে দেখবো। আচ্ছা এটা দেখা যাচ্ছে। এরপরে অবশ্য দেখো হ্যাঁ ভিনাইল ক্লোরাইড উচ্চ চাপে এবং জৈব পারক্সাইডের উপস্থিতিতে এটি পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়। এটা আমরা একটু পরে দেখব কিভাবে ঘটতেছে। পরে আসি আমরা যে হ্যাঁ টেট্রাফ্লোরোইথিন, এটি 140 বায়ু চাপ এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এখানে কি উৎপন্ন হচ্ছে। দেখো মানে একই প্রক্রিয়ায় n সংখ্যক অনুপরস্পর সাথে যুক্ত হচ্ছে, এটা উৎপন্ন হচ্ছে আমাদের টেফলন। আচ্ছা এটা আমরা একটু বোর্ডে দেখব যে পলিপ্রোপিনের অংশটুকু অনেকেই সমস্যা করে যে কেমন করে তৈরি হয় পলিপ্রোপিন। পলিপ্রোপিনের ক্ষেত্রে খেয়াল করো যে প্রোপিন যখন আমরা দেখেছিলাম CH3 CH2 প্রোপিন, এই অবস্থায় যে দুই কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে সেই দুই কার্বনের দ্বিবন্ধন থেকে দুই কার্বনকে পাশাপাশি রেখে বাকিগুলো আমরা উপরে নিচে পাঠিয়ে দেব, তাহলে আমাদের সুবিধা হবে। যেমন এই দুই কার্বনে আছে দ্বিবন্ধন, তাহলে আমরা এই অংশটুকু ঠিক রেখে CH ডাবল বন্ড CH2 আমরা যদি এইভাবে লিখি তাতে কোনো সমস্যা হয় না। এটি প্রোপিন। আমরা সোজা করে লিখলে এরকম হয়, বাঁকা করে লিখলে এরকম হয়, এতে বাঁকা বা সোজাতে কোনো সমস্যা নেই। এইটাকে যদি আমরা 140 atm চাপ এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এটা ঘটে থাকে, তাহলে এই যে দ্বিবন্ধনের একটি বন্ধন ভেঙে যাবে। খেয়াল করো এখানে CH3 আছে, সেই CH3 এখানে কোনো কাজে আসবে না। যদি দ্বিবন্ধনের পাই বন্ধনে ভেঙে গেলে কি হবে দেখো যে দ্বিবন্ধন ছিল একটি ভেঙে গেছে, যার ফলে এখানে একটি যোজনী ফাঁকা হয়েছে, এখানে একটি যোজনী ফাঁকা হয়েছে, এখানে ছিল CH2। আচ্ছা আমি যদি উপর নিচে দিয়ে দিই তাহলে সুবিধা হবে তোদের বুঝতে। দেখো এইখানে ছিল CH3 আর এখানে একটি হাইড্রোজেন ছিল। মূলত এইভাবে হয় তখন যদি এই শর্তে আমরা বিক্রিয়া সংঘটিত করি, তাহলে n সংখ্যক প্রোপিন অণু পরস্পর যুক্ত হয়ে এই যে ভাঙা হাতগুলো পরস্পর যুক্ত হবে পলিপ্রোপিন গঠিত হবে। তাহলে এই অবস্থায় যদি আমার শর্ত থাকে 140 atm এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে প্রোপিনকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে প্রোপিনের দ্বিবন্ধন ভেঙে গিয়ে উভয় পাশে একটি করে যোজ্যতা ফাঁকা হবে, যে দুই কার্বনের দ্বিবন্ধন আছে বাকিগুলো সব উপরে চলে যাবে এবং অসংখ্য প্রোপিন অণু পরস্পর সাথে যুক্ত হয়ে পলিপ্রোপিন তৈরি করবে। এটি হচ্ছে আমাদের প্রোপিনের পলিমার। অনুরূপভাবে যদি আমরা যাই এখন ভিনাইল ক্লোরাইডে দেখো যে ভিনাইল ক্লোরাইড ছিল উচ্চ তাপমাত্রা ও চাপে পারক্সাইডের উপস্থিতিতে কি ঘটবে, উচ্চ তাপ ও চাপে যদি আমরা এই বিক্রিয়াটি ঘটিয়ে থাকি পারক্সাইডের উপস্থিতিতে, বিক্রিয়া যদি ঘটিয়ে থাকি আমরা, তাহলে কি ঘটবে যে এই দুই দ্বিবন্ধন ভেঙে গিয়ে কি হবে, কার্বনের মধ্যে একটি করে বন্ধন থাকবে। এখানে তো CH2 ছিল, আমি এগুলো উপরে নিচে দিয়ে দিই, তাহলে কি হবে এখানে ছিল একটি ক্লোরিনটা তোমরা নিচে দিতে পারো, উপরে দিতে কোনো সমস্যা নেই, এভাবে পরস্পর সাথে যুক্ত হবে। তাহলে যদি এটা n সংখ্যক হয়, n সংখ্যক ভিনাইল ক্লোরাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিমার গঠন করবে। এটি ছিল ভিনাইল ক্লোরাইড, এটি পলিভিনাইল ক্লোরাইড। এটিকে সম্ভব সংক্ষেপে PVC বলা হয়। যেমন RFL এর PVC পাইপ আসলে পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি, তাই এর নাম RFL PVC পাইপ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন পরের স্লাইডে যাব। হ্যাঁ
দেখো এখন পলিমারের প্রকারভেদ যদি গঠন প্রকৃতি অনুযায়ী দেখি আমরা পলিমার দুই প্রকার, সংযোজন পলিমার এবং ঘনীভবন পলিমার। মানে সংযোজন পলিমার কাকে বলছি আমরা, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু যখন একত্রিত হয়ে পলিমার গঠন করে আর এই সময় কোনো ধরনের ক্ষুদ্র অণু ওখান থেকে বের হয়ে যায় না, অর্থাৎ একত্রিত হয় শুধু কোনো একটি মাত্র যৌগ গঠিত হয়, সেটা হলো সংযোজন পলিমার বা যৌথ পলিমার। যদি তোমার সংযোজন বিক্রিয়ার সংখ্যাটা মাথায় থাকে, এটি আমাদের সপ্তম অধ্যায়ে আছে, তাহলে খুব সহজে বুঝতে পারবা যে আসলে বিক্রিয়ায় একাধিক পদার্থ যুক্ত হয়ে একটি পদার্থ সৃষ্টি করে, ঠিক সেইরকম যে পলিমারকরণ বিক্রিয়ায় শুধু একটি পলিমারই তৈরি হয়, অন্য কিছু উৎপন্ন হয় না, সেটি হলো সংযোজন বিক্রিয়া, সংযোজন পলিমার। আর ঘনীভবন পলিমার যে পলিমারকরণ বিক্রিয়ায় পলিমারের সাথে সাথে কিছু ক্ষুদ্র অণু বের হয়ে যায়, যেমন কার্বন ডাইঅক্সাইড, পানি, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু বের হয়ে যায়। একটু আগে যে পলিমারকরণ বিক্রিয়াগুলো দেখলাম আমরা, যে ইথিনের পলিমার পলিইথিন বা পলিথিন বা ভিনাইল ক্লোরাইড অথবা পলিপ্রোপিন, সেগুলো হলো সংযোজন পলিমার। আর যে নাইলনের গঠনটা দেখলাম আমরা, সেগুলো হলো ঘনীভবন পলিমার। কারণ দেখছো যে নাইলন প্রস্তুত করার সময় ওখান থেকে পানি বের হয়ে গেছে। এখন আসলে আমরা উৎসের উপর ভিত্তি করে দুই প্রকারের, একটি হলো প্রাকৃতিক পলিমার, একটা হলো কৃত্রিম পলিমার। প্রাকৃতিক পলিমার কোনগুলো, যেমন স্টার্চ, সেলুলোজ, প্রোটিন, এগুলো প্রাকৃতিক পলিমার। আরো সহজ একটি পলিমার তোমাদের জানা আছে যে রাবার গাছের যে রস থেকে রাবার পাই আমরা, সেটি হলো প্রাকৃতিক পলিমার। তাহলে এরপরে আমরা আসতেছে যে কৃত্রিম পলিমারগুলো। কৃত্রিম পলিমারগুলো আমাদের অনেক ধরনের পলিমার আছে, যেগুলো আমরা দেখলাম একটু আগে, যে নাইলন, তারপরে তোমার পলিথিন, এগুলো সব কৃত্রিম পলিমার। আচ্ছা, আমরা যাই পরের অংশে। হ্যাঁ, এইখানে একটি অংশ দেওয়া আছে, দেখো যে পলিথিনে অধিক পরিমাণে শাখাযুক্ত দীর্ঘ কার্বন শিকল থাকে, এতে পলিমারের ঘনত্ব গণনাঙ্ক কম এবং কোমল প্রকৃতির হয়। তাহলে যে পলিথিনে অধিক পরিমাণে শাখাযুক্ত দীর্ঘ কার্বন শিকল থাকে, এতে পলিমারের ঘনত্ব গণনাঙ্ক কমে যায়, কোমল প্রকৃতির হয়, হাতে স্পর্শ করে নরম মনে হয়। এই পলিথিনকে বলা হয় নিম্ন ঘনত্বের পলিথিন বা LDPE, লো ডেনসিটি পলিইথিন। আবার জার্মান রসায়নবিদ কার্ল জিগলার তার প্রভাবকের উপস্থিতিতে অনেক কম তাপ ও চাপে, দেখো আমাদের যে পলিথিন ছিল, পলিথিনের ইথিন থেকে পলিথিন ছিল 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর এটি ছিল মাত্র 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আবার এক বায়ুচাপে ওখানে ছিল 1000 বায়ুচাপ। এই পলিথিন তৈরি করে সেটা আমাদের যে পলিথিন তিনি তৈরি করেছিলেন, সেটি এই লো ডেনসিটি পলিথিন থেকে ভিন্ন। এটাতে আবার একটু শাখা কম থাকে, এতে পলিমারের ঘনত্ব গণনাঙ্ক তুলনামূলকভাবে বেশি হয়। ঘনত্ব যদি বেশি হয়, তার যদি গণনাঙ্ক বেশি হয়, তাহলে সহজে পড়বে না। আর এটি সামান্য শাখাযুক্ত থাকার পরে দৃঢ়তা বৃদ্ধি পায়, এটি একটি শক্ত হয়। শক্ত বলতে এটি সংখ্যা নষ্ট হয় না। একে উচ্চ ঘনত্বের পলিইথিন বলা হয়, হাই ডেনসিটি পলিইথিন বলা হয়ে থাকে। হ্যাঁ, এখন দেখো পলিমারের যে কিছু ধর্ম আছে, সহজে কাটা যায় না, টেকসই। তবে এর ব্যবহার কি করা হয়, যে পলিথিন থেকে আমরা কি পাই, সহজে যেহেতু কাটা যায় না বা টেকসই হয়, তাই প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিক শিট ইত্যাদি তৈরি করা হয়। আবার পলিপ্রপিন থেকে কি পাই আমরা, এটি সহজে কাটা যায় না, এটি প্লাস্টিকের রশ্মি বা প্লাস্টিক বোতল তৈরি করা হয় পলিপ্রপিন থেকে। পলিভিনাইল ক্লোরাইড, এটি শক্ত, কঠিন, পলিথিনের তুলনায় কম নমনীয়। আসলে তোমাদের পিভিসি পাইপ দেখে থাকো, তাহলে অবশ্যই এমনিতে দেখবে যে বেশি করে চাপ দিলে ভেঙে যায়, ফেটে যায়। তাহলে এটা পানির পাইপ, বিদ্যুৎ অপরিবাহী পদার্থ হিসেবে ব্যবহৃত হতে পারে। আর টেট্রাফ্লোরোইথিন বা টেফলন কি হিসেবে ব্যবহৃত হয়, এটি নন স্টিক এবং তাপ সহ নন স্টিক পাত্র যেগুলো তোমাদের বাসায় আছে সেগুলোতেও ব্যবহৃত হয়ে থাকে। আবার নাইলন চকচকে, টেকসই, নমনীয়, এটা শক্ত হয়। তোমরা জানো যে বাজারে নাইলনের দড়িগুলো পাওয়া যায়, সেই দড়িতে আমরা কি করি, কৃত্রিম কাপড়, রশ্মি, দাঁতের ব্রাশ এগুলো তৈরিতে ব্যবহৃত হয়। পলিমারের এই ব্যবহারগুলো তোমাদের মাথায় রাখতে হবে। অ্যালডিহাইড থেকে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে প্লাস্টিক দ্রব্য তৈরি করা যায়। নিম্ন আণবিক ভরবিশিষ্ট অ্যালডিহাইডের অর্থাৎ মিথানল, তোমাদের এই অ্যালকানেল অংশটা লেকচারটা ভালো করে দেখে দাও, তাহলে অ্যালকানেলের প্রথম সদস্য হলো মিথানল। এই মিথানল থেকে জলীয় দ্রবণকে যদি নিম্ন চাপে উত্তপ্ত করলে ডেনলিন নামক একটি পলিমার উৎপন্ন হয়। ডেনলিন কি হচ্ছে, দেখো ডেনলিনের গঠনটি এখানে দেওয়া আছে। এই ডেনলিন থেকে কি হচ্ছে, যে তোমার অক্সিজেনের সাথে যে দ্বিবন্ধন আছে, সেই দ্বিবন্ধনের একটি বন্ধন ভেঙে গিয়ে তার একটা অক্সিজেনের একটি যোজ্যতা ফাঁকা হয় এবং কার্বনের একটি যোজ্যতা ফাঁকা হয়, এবং অসংখ্য মিথাইল অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে পলিমারটি গঠন করে, সেটা হলো ডেনলিন। আর এই ডেনলিন পলিমার থেকে আমাদের অনেক দ্রব্য তৈরি করা যায়, প্লাস্টিক দ্রব্য। দেখো
ডেইলি পলিমার দিয়ে চেয়ার, ডাইনিং টেবিল, বালতি ইত্যাদি জাতীয় দ্রব্য তৈরি করা হয়, যা পূর্বে কাঠ ও ধাতু দিয়ে তৈরি করা হতো। ফরমালডিহাইড বা মিথানল এবং ইউরিয়া থেকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় ইউরিয়া, ফরমালডিহাইড, রেজিন বা মেলামাইন তৈরি হয়। আমাদের যে বাসায় মেলামাইনগুলো আছে, এই মেলামাইনে তোমার ইউরিয়া এবং ফরমালডিহাইডের রেজিন ব্যবহৃত হয়, যেমন গ্লাস, প্লেট, মগ ইত্যাদি আমাদের বাসাতেই আছে। আবার ফেরালডিহাইড নামক ঘুমের ওষুধ প্রস্তুতিতে অ্যাসিটালডিহাইড ব্যবহার করা হয়। অ্যাসিটালডিহাইড কি তোমরা জানো? আসলে এটা ইথানল। এটা ছিল আমাদের ডেনলিন ছিল মিথানলের পলিমার, আর অ্যাসিটালডিহাইড হলো ইথানলের আরেক নাম। ইথানলের আরেক নাম হলো অ্যাসিটালডিহাইড, CH3CHO। আচ্ছা দেখো দেখি এখন উত্তরগুলো পারো কিনা। প্রশ্ন আছে এখানে, কোনটি প্রাকৃতিক পলিমার? রাবার, পলিথিন, প্লাস্টিক, পলিপ্রোপিন। যদি তোমরা মনোযোগ দিয়ে প্লাস্টিক পড়ে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এখন কি হবে। আবার প্লাস্টিক শব্দের অর্থ কি? প্লাস্টিক শব্দের অর্থ আসক্তিহীন, সুগন্ধযুক্ত, অতি সক্রিয়, গলানো সম্ভব। দেখি আমরা গলানো সম্ভব। এরপরে আচ্ছা, কে প্রভাবে উপস্থিতিতে কম তাপমাত্রা ও চাপে ইথিলিনের পরিমাণ প্রস্তুত করেন? কার্ল জিগলার। তোমার জানা আছে যদি একটু ক্লাসটা ভালো করে পড়ো। আচ্ছা তাহলে আজকে আমাদের পলিমারের অংশটুকু শেষ। নবম লেকচার আমাদের আজকে এই নবম অধ্যায়ের পলিমারকরণ শেষ হচ্ছে। আর এই পলিমারকরণের কিছু প্রশ্ন তোমাদের বাসার জন্য দিয়েছে যে পলিমার কত প্রকার, কি কি, পলিপ্রোপিন কিভাবে প্রস্তুত করবে, পলিমার ব্যবহারের সুবিধা ও অসুবিধা বর্ণনা করো। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বাসায় লিখে রাখবে। আর খেয়াল করে দেখো, আজকে তোমাদের নবম ক্লাসে আমি একাদশ অধ্যায়ের পুরোপুরি সব অংশ শেষ হয়েছে। এরপরে যে অংশগুলো আছে অবশ্যই তোমরা ভালো করে পড়বে, দেখবে, আর হয়তো আর দুইটি বা একটি ক্লাস দিয়ে আমি এই চ্যাপ্টারের রিভিশন ক্লাস শেষ করে দেবো। এবং যদি কোনো প্রশ্ন থাকে এর মধ্যে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো বিভিন্নভাবে, সেটা মোবাইলে হতে পারে অথবা তোমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে, যে অথবা তোমার অন্য যেভাবে পারো, সেক্ষেত্রে তোমাদের সমস্যাগুলো সমাধান করে নেবে। আমি আশা করতেছি তোমাদের এই অধ্যায়ে যে সবগুলো লেকচার, আজ 1 থেকে নবম অধ্যায় নবম লেকচার পর্যন্ত যদি সবগুলো লেকচার ভালো করে দেখে থাকো তাহলে ইনশাআল্লাহ এই অধ্যায়ে অ্যান্সার করতে বা বুঝতে বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা তোমাদের থাকবে না ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।